আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথন। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। সকলকে নতুন বছরের শুভেচ্ছা। নতুন বছর সকলের খুব ভালো কাটুক। বিগত বছরগুলিতে যেভাবে আপনারা আমাদের পাশে থেকেছেন, আশা করি নতুন বছরেও আপনারা আমাদের পাশে থাকবেন এবং আপনাদের সামনে আমরা ধারাবাহিকভাবে আন্তর্জাতিক সমস্ত খবর নিয়ে আসবো এবং রাজ্য রাজনীতির খবরও ধারাবাহিকভাবে আমাদের বিভিন্ন চ্যানেলে আপনাদের সঙ্গে শেয়ার করব প্রতিনিয়ত। বাংলাদেশে কালকে গেছেন ভারতবর্ষের বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর, এবং ডক্টর জয়শঙ্কর যাওয়ার পরেই বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি সম্পূর্ণ বদলে গেছে। প্রথমে দেখলাম বাংলাদেশের দুই উপদেষ্টা ডক্টর জয়শঙ্করের সঙ্গে একটি বৈঠক করলেন, এবং এই উপদেষ্টাদের মধ্যে উল্লেখযোগ্য উপদেষ্টা হলেন আসিফ নজরুল, যিনি দাবি করেছিলেন বাংলাদেশে নাকি 26 লক্ষ ভারতীয় কাজ করেন। বাংলাদেশের যত ধরনের উপদেষ্টারা আছেন তার মধ্যে সব থেকে ভারত বিরোধিতার তকমা যদি দেওয়া হয় তাহলে এই আসিফ নজরুল 1 নম্বর জায়গায় থাকবে। কালকে ডক্টর জয়শঙ্করের সঙ্গে বৈঠকের সময় তার আচরণ, তার যে শারীরিক অঙ্গভঙ্গি একটা জিনিস প্রমাণ করে দিচ্ছে যে দক্ষিণ এশিয়ায় আসল বাঘ যে ভারত তা আসিফ নজরুলও জানেন, এবং যেভাবে ডক্টর জয়শঙ্করের সামনে তিনি কাচুমাচু হয়ে বসেছিলেন তাতে আর যাই হোক তার লম্বা চওড়া কথাগুলো অন্তত আর প্রকাশ্যে মানায় না। ভারত কিন্তু কালকে পরিষ্কার বুঝিয়ে দিয়েছে যে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে ডিসাইডিং ফ্যাক্টরের নাম একমাত্র ভারত, কোনো দালাল পাকিস্তান কিংবা মোহাম্মদ ইউনূস নয়। কালকে শুধুমাত্র ডক্টর জয়শঙ্করের সাথে বাংলাদেশের উপদেষ্টা দেখা করেছেন তা নয়, পাকিস্তানের স্পিকারও কিন্তু ডক্টর জয়শঙ্করের সঙ্গে দেখা করেন। এবং বিএনপির তারেক রহমান, আপনারা জানেন, যার মা খালেদা জিয়া, তার স্মৃতিতে কিন্তু কালকে ভারতের পক্ষ থেকেও একটি মুখ বন্ধ খামে নরেন্দ্র মোদী বার্তা পাঠিয়েছেন, এবং সেই মুখ বন্ধ খামে কি লেখা আছে সেটাও আমি আপনাদেরকে আজকে দেখাবো এক্সক্লুসিভলি। কিন্তু ইম্পর্টেন্ট বিষয় হলো ডক্টর জয়শঙ্কর যখন বিএনপির সঙ্গে এই মিটিং গুলো করছেন তখন জামাতের সর্বোচ্চ নেতা একটি বাইট দিয়ে বসেন রয়টার্সকে। তিনি বলেন ভারতের কূটনীতিবিদ একটি গোপন বৈঠক জামাতের সঙ্গেও করেছেন, কিন্তু কি বিষয়ে কথা হয়েছে তা প্রকাশ্যে বলা যাবে না। এবার ভাবুন, যেই জামাত বরাবর ভারত বিরোধী, যে জামাত বরাবর পাকিস্তানকে তোল্লাই দিয়ে চলে, এমনকি 1971 সালের মুক্তিযুদ্ধতে সরাসরি পাকিস্তান সেনাবাহিনীরও দালালি করেছে, সেই জামাত এখন ভারতের কাছে আসার জন্য বা ভারতের ক্লোজড এস্টাবলিশ করার জন্য কালকে কিন্তু গোপন বৈঠকের কথা বলে দেন। এরপর জামাতের পক্ষ থেকে যে স্টেটমেন্ট গুলো দিয়েছে সেই স্টেটমেন্ট গুলো বিশ্বাস করুন আপনারাও মেলাতে পারবেন না, কারণ শেষ এক বছর ধরে এই জামাতি বারংবার 7 সিস্টার্স, শিলিগুড়ি করিডোর, বিভিন্ন ভারতীয় বিষয় নিয়ে তারা কড়া হুমকি তারা দিয়ে গেছেন, কিন্তু আজকে তারা প্রমাণ করার চেষ্টা করছেন তারা ভারতের ক্লোজড। কারণটা কি আমি আপনাদের সেই বিশ্লেষণও করব, তবে তার আগে জামাতের নেতা কালকে কি বলেছে একটু আপনাদের ছোট করে বলে দিই। কালকে জামাতের নেতা পরিষ্কার বলেছেন যে এবছরের শুরুতে আমার সাথে ভারতীয় কূটনীতিবিদের একটি গোপন বৈঠক হয়েছে, কিন্তু ভারতের ওই কর্মকর্তাটি গোপন বৈঠকটি বিষয়ে প্রকাশ্যে আনতে বারণ করেছিলেন। এবার পরিষ্কার তিনি বলেন যে আমার কাছে অনেক কূটনীতিবিদই আসেন, তাতে সমস্যাটা কোথায়? এবং এটা বলছেন তিনি যে আমাদের সবার কাছে একে অপরের কাছে উন্মুক্ত হতে হবে, আমাদের সম্পর্ক উন্নয়ন ছাড়া আর কোনো বিকল্প নেই। বাংলাদেশের ভোট 12ই ফেব্রুয়ারি, হঠাৎ করে 1.5-2 মাস আগে জামাতের মনে হলো ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন ছাড়া তাদের কাছে কোনো বিকল্প নেই। তাহলে অকারণ ভারত বিরোধিতা কেন? যে ভারত আপনাদের রাজনীতিতে কোনোদিন সে অর্থে এস্টাবলিশমেন্ট মানে ইন্টারনাল পলিটিক্স এস্টাবলিশমেন্ট চাইনি, ভারতই সমস্ত কিছু করছে এইরকম কোনোদিন মত প্রকাশ করেনি, সেই ভারত ছাড়া জামাতের গতি নেই। এবার আপনারা বুঝুন ভারতের এক্স্যাক্টলি প্রভাব এবং প্রতিপত্তি দক্ষিণ এশিয়ায় ঠিক কোথায় গিয়ে এসে দাঁড়িয়ে আছে। দিনের পর দিন শুধুমাত্র লম্বা চওড়া কথা বলে গেছেন মোহাম্মদ ইউনূসের পোষা পল্টু মস্তানরা, আর আজকে তাদের শীর্ষকর্তা ভারতের সঙ্গে গোপন বৈঠক করছেন। এবার কি বলবেন জানা নেই। পাশাপাশি কালকে জামাতের পক্ষ থেকেও বলা হয়েছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের সবার সঙ্গে একটি ভারসাম্যপূর্ণ উপায়ে সম্পর্ক বজায় রাখতে হবে। আমরা কোনো একটি দেশের দিকে ঝুঁকে পড়বো সেরকম নয়, অর্থাৎ তারা যে পাকিস্তানের দিকে ঝুঁকে পড়ছে সেই বিষয়টি নয়, তারা ভারতের সঙ্গেও সম্পর্ক বজায় রাখছে। এবং পাশাপাশি এই যে বৈঠক হয়, এই বৈঠকের পর জামাতের যে পলিটিক্স সেই পলিটিক্সেও কিন্তু বদল আসে। হঠাৎ করে জামাত হিন্দু প্রার্থীর নাম ঘোষণা করে বসে। জামাতের যে রাজনৈতিক সংস্কৃতি তার সঙ্গে হিন্দুত্বের আকাশ পাতাল পার্থক্য, কিন্তু জামাত খুলনা একে কৃষ্ণ বলে এক ভদ্রলোককে দাঁড় করিয়ে দিয়েছেন যিনি হিন্দু। অর্থাৎ জামাত কিন্তু ভোট ব্যাংকের রাজনীতিতে ঝাঁপিয়ে পড়েছে এবং তাদের টার্গেট হিন্দু ভোট,
এবং তাদের টার্গেট আওয়ামী লীগের সেই 20 থেকে 25% বা 35 থেকে 40% লয়াল ভোটার। আওয়ামী লীগ এবারে নির্বাচনে নিষিদ্ধ, কিন্তু আওয়ামী লীগের ভোটাররা তো বাংলাদেশে আছে। সেই 2.5 কোটি ভোট কোথায় যাবে, বিএনপি না জামাত? এই পার্টিকুলার দ্বন্দ্বে কিন্তু ভারত হলো ডিসাইডিং ফ্যাক্টর। ভারত যাকে সাপোর্ট করবে সেই ভোট কিন্তু সেই দিকেই যাবে, কারণ আওয়ামী লীগের ভোটাররা অত্যন্ত লয়াল আওয়ামী লীগের প্রতি, এবং তারা ভারতবর্ষের যে অবদান সেটাকে সম্মান করে, ভারতীয়দের শ্রদ্ধা করে, এবং সর্বোপরি শেখ হাসিনাকে যেভাবে ভারত শেষ বিন্দু অবধি সমর্থন করছে তার প্রতিও কিন্তু কৃতজ্ঞতা আওয়ামী লীগের লয়াল সাপোর্টারদের আছে। ফলে এই অবস্থায় দাঁড়িয়ে জামাত যদি ভারত বিরোধিতা করত, তাহলে কিন্তু সেই 35% ভোট তারা হারিয়ে ফেলতো, এবং ভোটের ময়দানে সেই ভোট তারাই পাবে যারা ভারতপন্থী নিজেদের এস্টাবলিশ করতে পারবে। অর্থাৎ বাংলাদেশের রাজনীতিতে ভারতই এই মুহূর্তে ডিসাইডিং ফ্যাক্টর। কালকেও কিন্তু ফের একবার প্রমাণ হয়ে গেল, এবং ডক্টর জয়শঙ্কর যেভাবে অ্যাগ্রেসিভলি একের পর এক বৈঠক করলেন, তারেক রহমানকে বিভিন্ন ক্ষেত্রে সমর্থন করলেন, তাতে একটা জিনিস পরিষ্কার, কোণঠাসা নাহিদ ইসলামরা। মুখবন্ধ খামে নরেন্দ্র মোদীর বার্তা পৌঁছে গেছে তারেক রহমানের কাছে। সেই বার্তাটা যখন আমি নিজেও দেখছিলাম, একটু ইমোশনাল বার্তা, এবং বাংলাদেশের রাজনীতিতে ভারতের ফুটপ্রিন্ট যে শুধুমাত্র শেখ হাসিনার সময় ছিল তা কিন্তু নয়। সেখানে পরিষ্কারভাবে আমি বাংলায় তর্জমা করে পড়ে শোনাচ্ছি নরেন্দ্র মোদী কি লিখেছেন তারেক রহমানকে। যে লিখেছেন, আপনার মাতা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যু সংবাদে আমি গভীরভাবে শোকাহত। আপনার এই ক্ষতি, ব্যক্তিগত ক্ষতিতে আমার আন্তরিক সমবেদনা গ্রহণ করুন। 2015 সালে জুন মাসে ঢাকায় বেগম সাহিবার সঙ্গে আমার সাক্ষাৎ ও আলোচনার কথা আমি আন্তরিকভাবে স্মরণ করি। তিনি ছিলেন সংকল্প ও আদর্শ নিষ্ঠায় বিরল এক নেত্রী, যিনি বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হওয়ার গৌরব অর্জন করেছিলেন। বাংলাদেশের উন্নয়ন ও ভারত বাংলাদেশ সম্পর্ক সুদৃঢ় করার ক্ষেত্রে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বিএনপিকে স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে যে বিএনপি কিন্তু কখনো ভারত বিরোধী স্ট্যান্ড নেয়নি, অন্তত খালেদা জিয়ার সময়। প্রো পাকিস্তানপন্থী ছিল, কোনো অস্বীকার করার জায়গা নেই, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী বলছেন ইতিহাসকে স্মরণ করুন। ইতিহাসকে অস্বীকার করা মানে বর্তমানকে আপনি মিসগাইড করছেন। ফলে বর্তমান যদি মিসগাইডেড হয়, ভবিষ্যৎ কিন্তু তৈরি হতে পারে না দুই দেশের মধ্যে। সেখানে নরেন্দ্র মোদী লিখছেন, তার প্রয়াণ ও অপূরণীয় শূন্যতা তৈরি করলেও তার আদর্শ উত্তরাধিকার চিরস্থায়ী হয়ে থাকবে। আমি নিশ্চিত যে বাংলাদেশের জাতীয়তাবাদী দল আপনার যোগ্য নেতৃত্ব ও তার আদর্শগুলো এগিয়ে নিয়ে যাবে। ইম্পর্টেন্ট বিষয় হলো শেষ প্যারাটা, যেখানে উনি লিখছেন, এই জাতীয় শোকের মুহূর্তে বাংলাদেশের জনগণের প্রতি আমার সহমর্মিতা জ্ঞাপন করি, যারা ইতিহাসে বরাবরই তাদের অসাধারণ শৌর্য ও মর্যাদার পরিচয় দিয়েছে। ভারত বারবার ইতিহাসকে স্মরণ করিয়ে যাচ্ছে বাংলাদেশকে। কোন ইতিহাস? যে ইতিহাস বাংলাদেশ মুছে দিতে চাইছে তাদের পাঠ্য বই থেকে। 1971 সালের মুক্তিযুদ্ধের ইতিহাস, স্বাধীনতার ইতিহাস, গৌরব গাথার ইতিহাস, ভারতীয় সেনা এবং বাংলাদেশ সেনার যৌথ লড়াইয়ের ইতিহাস, পাকিস্তানের হানাদারি শক্তিকে পরাস্ত করার ইতিহাস, এবং গোটা বিশ্বকে ভারত এবং বাংলাদেশের যৌথ লড়াইয়ের সংগ্রামের চিত্র তুলে ধরার ইতিহাস। সেই ইতিহাস ভারতের প্রধানমন্ত্রী কালকে ভারতের সেনার মতোই মনে করিয়ে দিলেন বাংলাদেশের নাগরিকদের। ফলে এই যে পার্টিকুলারলি চিঠিটি, এর জিওপলিটিক্যাল সিগনিফিকেন্স একটা জিনিস পরিষ্কার করে দেয় যে ভারত কিন্তু কোনো অবস্থাতেই এই মুহূর্তে বাংলাদেশের যে মাটি, সেই মাটি থেকে দূরে নেই। কোনো অবস্থাতেই চীন কিংবা পাকিস্তানকে বাংলাদেশের মাটিকে ব্যবহার করার জায়গা ভারত 100% তুলে দেবে না। ওয়েট অ্যান্ড সি, ফেব্রুয়ারিতে নির্বাচন, তারপরে ভারত বিরোধী কোনো সরকার এই বাংলাদেশের সরকারে থাকবে না, এক প্রকার কিন্তু নিশ্চিত হয়ে যাচ্ছে ডক্টর জয়শঙ্করের এই বৈঠক। যাই হোক, কিভাবে আপনারা পুরো বিষয়টি দেখছেন কমেন্টে জানাবেন। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে ভুতুড়ে কাণ্ড শুরু হয়েছে। একদিকে সংসদ নির্বাচনে অংশ নিতে অবলীলায় নিজের হাতে গড়া দল বা সংগঠন ছেড়ে বড় দলে যোগ দিচ্ছেন পরিচিত কয়েকজন রাজনীতিক। মুক্তিযুদ্ধ করা বড় নেতা ফুল হাতে সহাস্য যোগ দিচ্ছেন মুক্তিযুদ্ধের বিরোধিতা করা জামাত ইসলামীর জোটে। কিংস পার্টি এনসিপির শীর্ষ নেতাদের এতদিনের পরিকল্পনা বুঝতে না পেরে হঠাৎ করে আকাশ ভেঙে পড়েছে দলটির অনেক নেতার মাথায়। পদত্যাগের হিড়িক লাগলেও ঘরের ছেলে হিসেবে এনসিপি জামাতের সাথে জোট করায় দলটির অনেকেই আবার খুশি। ভোটের দিন যত এগিয়ে আসছে ততই নানা চিত্র উঠে আসছে প্রতিদিন। এত কিছুর মধ্যে অধ্যাপক ইউনূসের চিন্তার বলিরেখা করুণ হচ্ছে একটি ভাবনায়, ভোটারের উপস্থিতি আশাব্যঞ্জক হবে তো। গত কয়েকদিনের রাজনৈতিক দলগুলোর কার্যক্রম পর্যবেক্ষণে দেখা গেছে, আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ না থাকায় অনেকটাই একপক্ষীয় ভোট বা
আমরা মামুরা টাইপের ভোট হওয়ার আশঙ্কাই বেশি। এক্ষেত্রে অন্তর্বর্তী সরকার যথাসম্ভব ভোটার অংশগ্রহণ বাড়াতে প্রচেষ্টা শুরু করেছে। এমন পরিস্থিতিতে অধ্যাপক ইউনূস ও তার সরকারের জন্য দুশ্চিন্তার বড় কারণ হলো কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ এবং দলটির সভানেত্রী শেখ হাসিনা। 28 ডিসেম্বর শেখ হাসিনা দিল্লি থেকে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়ে বলেছেন, আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন হলে সে নির্বাচনে আওয়ামী লীগের ভোটাররা ভোট দিতে যাবে না। দলটির একাধিক সূত্রে জানা গেছে, গত 2 সপ্তাহে কলকাতায় থাকা দলের 1.5 ডজন নেতাকে দিল্লিতে ডেকে নিয়ে শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন সামনের দিনগুলোতে কি করতে হবে। এসব কর্মসূচি শুরু হতে পারে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ঢাকায় যোগ দেওয়ার পর। 11 জানুয়ারি ব্রেন্ট ঢাকায় আসার পর রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করবেন। সূত্রগুলো বলছে, নির্বাচনের আগে আওয়ামী লীগ ইস্যুতে অন্তর্বর্তী সরকারকে আরো এক দফা বিদেশি শক্তিগুলোর সাথে বোঝাপড়ায় যেতে হবে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন 29 ডিসেম্বর। তার আগে অনেক নাটকের মধ্য দিয়ে বড় দুটি জোটের খবর প্রকাশ হলো। সবশেষ খবর অনুযায়ী নির্বাচনমুখী দুটি ধারা তৈরি হয়েছে, একটি বিএনপি নেতৃত্বে, অন্যটি জামাতকে কেন্দ্র করে। বিএনপির সঙ্গে যুক্ত হয়েছে গণতন্ত্র মঞ্চের শরিক নাগরিক বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন। এর বাইরে বাকি যেসব দল আছে তারা হলেন এনজিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ আর বিলুপ্ত বাংলাদেশ এলজিপি চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম ধানের শীষ প্রতীক নিয়েছেন। অন্যদিকে জামাত ইসলামী অনেক দিন ধরে ইসলামী দলগুলোকে নিয়ে জোট করার চেষ্টা করেছিল। এই দলগুলো হলো ইসলামী আন্দোলন, খেলাফত আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। শেষ মুহূর্তের চমক হিসেবে সরকারি কিংস পার্টি বলে পরিচিত এনসিপি এবং কর্নেল অলি আহমেদের এলজিপি সেই জোটে যোগ দিয়েছে। গত 24 ডিসেম্বর গুলশানে সংবাদ সম্মেলনে কর্নেল অলি আহমেদের দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির মহাসচিব রেদওয়ান আহমেদ বিএনপিতে যোগ দেন। সংসদ নির্বাচনে তিনি কুমিল্লার 7 আসনে বিএনপির প্রার্থী হচ্ছেন। বিএনপি জোটে জায়গা না পেয়ে শেষ পর্যন্ত অলি আহমেদ জামাতের জোটে যোগ দিলেন। অন্যদিকে ব্যাপক গৃহদাহ লাগিয়ে এনসিপির শীর্ষ নেতারা 30টি আসনের নিশ্চয়তা পেয়ে এই জোটে যোগ দিয়েছে। যদিও দলটির একাধিক সূত্র বলছে, এনসিপি যে জামাতের সাথে জোট করবে সেটির আলোচনা শুরু হয়েছিল গত জুনে। একই সময় বিএনপির সাথে আলোচনা করলেও এনসিপির আহ্বায়ক বরাবরই জামাতের সাথে জোট করার পক্ষপাতী ছিলেন। দল থেকে পদত্যাগ করা একাধিক নেতা এই বিষয়টি হঠাৎ বুঝতে পেরে স্ট্যাটাস দিয়েছেন। পদত্যাগ করা দলটির নেতা জাবিন তার পোস্টে অভিযোগ করেন, জামাতের সঙ্গে এই জোট কোনো আকস্মিক রাজনৈতিক কৌশল নয়, বরং এটি একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র। তিনি লিখেছেন, পুরো জুলাইকে নিয়ে রাজনৈতিক কৌশলের নাম করে তুলে দিচ্ছে জামাতের হাতে। তিনি আরো লেখেন, যেখানে এনসিপি কে জামাতের বি টিম বা অন্য দোকান বলা হয়, সেখানে আগে নিজের রাজনীতি প্রতিষ্ঠা না করে কেন ক্ষমতায় যাওয়ার জন্য জামাতকে বেছে নেওয়া হলো তা প্রশ্নবিদ্ধ। সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম পোস্ট দিয়ে বলেছেন, এই এনসিপির সাথে তিনি নেই। দর্শক, সরকার সমর্থকদের জোট গঠন নিয়ে এই যখন অবস্থা, তখন অন্তর্বর্তী সরকারের দুশ্চিন্তা অন্য বিষয় নিয়ে। সরকারের চিন্তা হলো অধ্যাপক ইউনূস যে ঐতিহাসিক নির্বাচনের ঘোষণা দিয়েছেন, সে নির্বাচনে ভোটার উপস্থিতি আদৌ আশাব্যঞ্জক হবে তো, নাকি 1996 সালের 15 ফেব্রুয়ারি নির্বাচনের চেয়েও কম বা তার কাছাকাছি ভোট পড়বে। এমন আশঙ্কায় সরকারের পক্ষ থেকে ভোট দিতে মানুষকে উদ্বুদ্ধ করতে প্রচারণা নামার পরিকল্পনা করা হয়েছে। যদিও এরই মধ্যে সংস্কৃতি মন্ত্রণালয় থেকে বেশ কিছু টিকটক গোছের ভিডিও বানিয়ে উল্টো হাস্যরসের জন্ম দিয়েছে। দর্শক, অন্তর্বর্তী সরকার এই চিন্তা বাড়িয়ে দিচ্ছে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ, বিশেষ করে দিল্লিতে থাকা দলটির সভানেত্রী শেখ হাসিনা। দর্শক, গত 12 মে থেকে সরকার নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে। নির্বাচন কমিশন দলটির নিবন্ধন স্থগিত করে রেখেছে। সরকার দপ্তর থেকে বলা হয়েছে, আওয়ামী লীগ আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনে অংশ নিতে পারবে না। এমন পরিস্থিতিতে অনেকদিন ধরে গণমাধ্যম সহ জনপরিসরের আলোচনার একটি বিষয় হলো, আওয়ামী লীগ যেহেতু নির্বাচনে অংশ নিতে পারছে না, সেক্ষেত্রে আওয়ামী লীগের সমর্থক ও ভোটাররা কি করবে। এমনকি সরকার সমর্থক এনসিপি নেতারা অভিযোগ করেছেন, বিএনপি ও জামাতের মধ্যে আওয়ামী লীগের ভোটারদের ভোট পেতে প্রতিযোগিতা চলছে। 28 ডিসেম্বর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে একটি অডিও বার্তা দিয়েছেন, যেখানে তিনি বলেছেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে না দেয় দলটির ভোটাররা কি করবেন তা নিয়ে। শেখ হাসিনা দাবি করেছেন, আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দিলে
আওয়ামী লীগ ভোটে জিতে যাবে এই ভয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগ ও ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে। তিনি বলেছেন, আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে চায়, কিন্তু আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেয়া হচ্ছে না। আওয়ামী লীগ নির্বাচন বয়কট করছে না। দর্শক, বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে 1991 সাল থেকে 2008 সাল পর্যন্ত 4টি নির্বাচন সবচেয়ে বেশি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ বলে প্রায় সব মহলে বিবেচিত হয়। 1991 সালে আওয়ামী লীগ পেয়েছিল 30.1% ভোট। শতাংশের হিসেবে ভোট কম পেলেও তখন বিএনপি সরকার গঠন করেছিল। 1996 সালে আওয়ামী লীগ বিজয়ী হয় 37.4% ভোট পেয়ে। 2001 সালে বিএনপি পেয়েছিল 40.98% ভোট এবং তারা জিতে নেয় 193টি আসন। অন্যদিকে আওয়ামী লীগ পেয়েছিল 40.2% ভোট, কিন্তু তারা মাত্র 62টি আসনে জয়ী হয়। 2008 সালের নির্বাচনে আওয়ামী লীগ পেয়েছিল সর্বাধিক 48.04% ভোট এবং তারা জয়লাভ করে 230টি আসনে। বিএনপি পেয়েছিল 33.2% ভোট এবং তারা পেয়েছিল মাত্র 30টি আসন। দেখা যাচ্ছে 1991 সাল থেকে আওয়ামী লীগ কখনোই 30%-এর নিচে ভোট পায়নি। শুধু আওয়ামী লীগ নয়, ভোটের মাঠে নামতেই পারছে না 14 দলীয় জোটের শরিকরা। জাসদ এবং ওয়ার্কার্স পার্টিতে খবর নিয়ে জানা গেছে, নির্বাচন করার আগ্রহ থাকলেও ভোটের মাঠে নামতে পারছে না তারা। জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করার কথা জানিয়েছে, প্রার্থী ঘোষণা করেছে জাতীয় পার্টি আনিসুল ইসলাম মাহমুদের অংশটিও। তবে সূত্রগুলো বলছে শেষ পর্যন্ত জাতীয় পার্টি ভোটের মাঠ থেকে নিজেদের সরিয়ে নিতে পারে, যেমনটা এরই মধ্যে ঘোষণা দিয়েছেন কাদের সিদ্দিকী। জাতীয় পার্টি জিএম কাদের অংশ মহাসচিব ব্যারিস্টার শামীম হোসেন পাটোয়ারি এরই মধ্যে সে ইঙ্গিত দিয়েও রেখেছেন, জানিয়েছেন লেভেল প্লেইং ফিল্ড না হলে তারা নির্বাচন থেকে বেরিয়ে যাবেন। সূত্রগুলো বলছে, অন্তর্বর্তী সরকারের দুশ্চিন্তা হলো ভোট কাস্টিং নিয়ে। আওয়ামী লীগ সহ 14 দলের নেতারা জোটবদ্ধ হয়ে নিজ নিজ দলের ভোটারদের ভোট দিতে না করে দিলে বিপাকে পড়বে সরকার ঐতিহাসিক নির্বাচন। আওয়ামী লীগের একাধিক সূত্র থেকে জানা গেছে, ইতিমধ্যে দলটির নেতাদের উদ্দেশ্যে বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের কোনো নেতা নির্বাচনে স্বতন্ত্র হিসেবেও অংশ নিতে পারবে না। এর বাইরে সংসদ নির্বাচনকে ঘিরে দলটি শিগগিরই কর্মসূচি ঘোষণা করতে পারে। আওয়ামী লীগ বিহীন নির্বাচনের বিরুদ্ধে দলটি বড় ধরনের শোডাউন শুরু করবে 20 জানুয়ারির পর থেকে। দলটির একাধিক সূত্র বলছে, সারা দেশে একযোগে মিছিল করার পরিকল্পনা রয়েছে দলটির। গত 2 সপ্তাহে 3 দফায় দলটির প্রায় 1.5 ডজন নেতা শেখ হাসিনার সাথে দিল্লি গিয়ে বৈঠক করেছেন। সেসব বৈঠকে তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। সূত্রগুলো বলছে, আওয়ামী লীগের একটি দল মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশে নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূতের সাথে বৈঠক করেছে। মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশে আসবেন 11 জানুয়ারি। দায়িত্ব নেওয়ার পর ব্রেন ক্রিস্টেনসন বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করবেন। জানা গেছে, এই বৈঠকের অংশ হিসেবে তিনি দেশে থাকা কয়েকজন আওয়ামী লীগ নেতার সাথেও বৈঠক করবেন। ওই বৈঠকের পরে আওয়ামী লীগের বড় ধরনের কর্মসূচি শুরু হবে। সাথে যোগ দিবে 14 দলীয় জোট। জোটের 3 জন নেতা বলেছেন, এর প্রতিবাদে নিজ নিজ দলের ভোটারদের ভোট না দেওয়ার প্রচারে নামবে ব্যাপকভাবে। আওয়ামী লীগের নেতাদের ধারণা, 15 জানুয়ারির পর থেকে ব্যাপক শোডাউন করতে পারলে আন্তর্জাতিক কমিউনিটিও নির্বাচন থেকে মুখ ফিরিয়ে নিতে পারে। এতে করে অন্তর্বর্তী সরকার নির্বাচন আয়োজন প্রশ্নের মুখে পড়বে। শেষ পর্যন্ত সরকার সমর্থক 2 জোটের মধ্যে সীমাবদ্ধ নির্বাচনে আদৌ ভোটারদের আগ্রহ কতটুকু থাকে, সেটাই হয়তো সামনের দিনগুলোতে বড় প্রশ্ন হয়ে দেখা দিবে। তার সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম নাজুক অবস্থাও ভোটারদের দুশ্চিন্তা বাড়াবে। বিশেষ করে কেরানীগঞ্জের মতো আর কত জায়গায় বিস্ফোরক ও বোমা বানানোর সরঞ্জাম লুকিয়ে আছে তা না স্বরাষ্ট্র মন্ত্রণালয় না পুলিশ কেউই জানে না। এখন এ পর্যন্ত সবাই